ইরাকের সাথে আমেরিকার যুদ্ধের কথা হয়তো সবাই মনে রেখেছো, কিন্তু তোমরা কি জানো সেই সময়টায় ইরাকে এমন একজন মুসলিম স্নাইপার ছিল যে একাই হত্যা করেছিল 37 জন আমেরিকান সোলজারকে, যাদের প্রায় সবাইকে সে হেডশট দিয়ে খতম করেছিল। বলছিলাম সেই সময়কার আমেরিকানদের কলিজা কাঁপিয়ে দেওয়া স্নাইপার জুবার কথা। আজ এক্সপ্লেন করছি তারই এক মিশন নিয়ে বানানো মুভি দ্য ওয়াল। বুঝতেই পারছো কি মারাত্মক হতে যাচ্ছে আজকের এক্সপ্লেনেশন, তাই সব প্যাচাল বাদ দিয়ে চলো শুরু করি আজকের ভিডিও। মুভি শুরুতে আমরা আমেরিকার এক তপ্ত বালুময় মরুভূমির দৃশ্য দেখতে পাই। সেই সময়টায় ইরাকি যুদ্ধ প্রায় শেষ পর্যায়ে ছিল এবং আমেরিকার প্রেসিডেন্ট বুশও যুদ্ধে তাদের বিজয় ঘোষণা করে দিয়েছিল। কিন্তু তখনও ইরাকের বিভিন্ন জায়গায় নানা সময়ে নিপীড়িত ইরাকিরা চোরাগুপ্তা হামলা চালিয়ে আমেরিকান সৈন্যদের হত্যা করছিল। বিশেষ করে আমেরিকানরা সবচেয়ে বেশি ভয় পেত ইরাকি স্নাইপারদের, যারা হঠাৎই একদম ভূতের মতো উদয় হয়ে হামলা করত আর আমেরিকানদের মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দিত। এমনই এক স্নাইপারের খবর শোনার পর মরুভূমির শুনশান এক জায়গায় দুজন সৈনিককে নজর রাখতে পাঠানো হয়। মরুভূমির মাঝখানে সেই জায়গাটাতে আমেরিকানরা তেলের পাইপ বসাচ্ছিল ইরাকের তেল নিজেদের পকেটে নেওয়ার জন্য। সেখানে এই কাজের জন্য যে কনস্ট্রাকশনরা ছিল তাদের সবাইকে একজন ভুতুড়ে স্নাইপার হেডশট দিয়ে উপরে পাঠিয়ে দিয়েছে। একে একে মোট 10 জনের একই হাল হলে এই বিষয়ে নজর রাখার জন্য আমেরিকান সেনাবাহিনীর দুজন অফিসার সার্জেন্ট ম্যাথিউস এবং আইজ্যাককে পাঠানো হয় সেখানে। এরা ছিল ইউএস আর্মির মেরিন সোলজার ও তুখোড় স্নাইপার। এখানে ম্যাথিউস হলো মেন স্নাইপার আর আইজ্যাক তার স্পটার। ম্যাথিউস এবং আইজ্যাক গত 18 ঘন্টা ধরে নিজেদের স্নাইপার রাইফেল স্কোপের সাহায্যে পাইপলাইনের উপরে নজর রাখছিল, কিন্তু তারা সেখানে একটা ভাঙা দেওয়াল ও কিছু মৃত মানুষের লাশ ছাড়া আর কিছুই দেখতে পায় না। তবে ম্যাথিউস আর আইজ্যাক নজর রাখতে রাখতে নিজেদের মাঝে একজন ইরাকি স্নাইপারকে নিয়ে কথা বলা শুরু করে, যার নাম জুবা। জুবা হলো সেই বিখ্যাত ইরাকি স্নাইপার যাকে আমেরিকানরা জমের মতো ভয় পেত। যুদ্ধের শেষ দিকে এই জুবা অতর্কিত হামলা করে স্নাইপিং এর সাহায্যে বহু আমেরিকানের প্রাণ নিয়েছে, আর যাদের মধ্যে প্রায় 95 ভাগই ছিল হেডশট দিয়ে কিল করা। তাই ম্যাথিউস আর আইজ্যাকও এই ব্যাপারে ভয় আছে যে হয়তো জুবাই এই কাণ্ড ঘটিয়েছে আর সে এখন ভাঙা দেওয়ালের পিছনে লুকিয়ে আছে। টানা 22 ঘন্টা সেই জায়গার উপরে ঠায় নজর রাখার পর কোনো মানুষের চিহ্ন না পেয়ে ম্যাথিউস প্রচন্ড অধৈর্য হয়ে পড়ে। তাই সে নিজে গিয়ে দেওয়ালের ওই পাশে কেউ আছে কিনা তা চেক করে আসতে চায়। আইজ্যাক তাকে জুবার কথা মনে করিয়ে দিয়ে নিষেধ করলেও ম্যাথিউস এতটাই অধৈর্য হয়েছিল যে সে তার কথায় কান না দিয়েই হাঁটা শুরু করে। ম্যাথিউস তার সাথে থাকা রেডিওর সাহায্যে আইজ্যাকের সাথে কথা বলতে থাকে এবং তার দিকে নজর রাখতে বলে, কিন্তু আশেপাশের বাতাসে ওড়া ধুলাবালির জন্য আইজ্যাকের স্কোপ ঘোলাটে হয়ে যায়। কিন্তু তারপরেও সে ওই টেলিস্কোপ দিয়ে ম্যাথিউসের উপরে নজর রাখতে থাকে। কিছু দূর হাঁটার পর কনস্ট্রাকশন সাইটের আশেপাশে পড়ে থাকা ডেড বডিগুলো একে একে দেখতে পেয়ে ম্যাথিউস হঠাৎ থমকে যায়। সে ভয় ধরা কণ্ঠে আইজ্যাককে জানায় যে তার আশেপাশে পড়ে থাকা সবগুলো ডেড বডিতেই সে হেডশট দেখতে পাচ্ছে। এর মানে তাদেরকে কোনো এক প্রো লেভেলের স্নাইপারই হত্যা করেছে। তাই এখন তার মনে হচ্ছে এভাবে অধৈর্য হয়ে মোটেও এখানে আসা উচিত হয়নি, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই ম্যাথিউসের গায়ে একটি গুলি এসে লাগে। সাথে সাথে সে যন্ত্রণায় চিৎকার করে মাটিতে শুয়ে পড়ে আর তার পাশ দিয়ে আরো 2-3টা গুলি বেরিয়ে যায়। ম্যাথিউস চিৎকার করে আইজ্যাককে জানায় যে তার গায়ে গুলি লেগেছে। আইজ্যাক দ্রুত তাকে সাহায্য করার জন্য ঝুঁকি নিয়ে তার দিকে ছুটে যেতে থাকে, কিন্তু এবার আইজ্যাকের দিকেও হঠাৎ অনেকগুলো গুলি ছুটে আসে। তবে সে প্রো লেভেলের টেকনিক খাটিয়ে জিগজ্যাগ স্টাইলে দৌড়ানোর কারণে তার শরীরে কোনো হেডশট লাগে না। শুধুমাত্র তার পিঠে থাকা ব্যাগ এবং অন্যান্য জিনিসের 3টা গুলি খায় আর অবশেষে একটি গুলি এসে তার হাঁটুর নিচ এসপার ওসপার করে দেয়। ফলে তার পা রক্তে ভেসে যেতে থাকে এবং আইজ্যাকও আর্তনাদ করে ওঠে। ম্যাথিউস তাকে দ্রুত সেখান থেকে সরে গিয়ে কাভার নিতে বলে। তাই বাধ্য হয়ে আইজ্যাক খোঁড়াতে কোনোভাবে ওই ভাঙা দেওয়ালটা পার হয়ে সেখানে আশ্রয় নেয়। ওই পাশ থেকে ম্যাথিউস তখন আহত অবস্থাতে আইজ্যাকের সাথে রেডিওতে কথা বলা শুরু করে। ম্যাথিউস আইজ্যাককে রেডিওর মাধ্যমে বেস ক্যাম্পের সাথে যোগাযোগ করে সাহায্য চাইতে বলে। আইজ্যাক তখন পাশে পড়ে থাকা রেডিওতে বেস ক্যাম্পের সাথে যোগাযোগ করে সাহায্য চায়, কিন্তু একটু ঘাটাঘাটি করে সে দেখতে পায় রেডিওর অ্যান্টেনা ইতিমধ্যে গুলির শট খেয়ে নষ্ট হয়ে গেছে। ফলে এই মুহূর্তে সে আর কোনোভাবেই বেজে কোনো খবর পাঠাতে পারে না। ওদিকে ম্যাথিউস ভাবতে থাকে যে তার সময় হয়তো ঘনিয়ে এসেছে, তাই সে মৃত্যুর আগে সেই ইরাকি স্নাইপারের উপরে একটি আক্রমণ চালাতে চায়। ফলে সে আইজ্যাককে স্নাইপারের পজিশন জানাতে বলে।
কিন্তু আইজ্যাক জানায় সে ঠিক বুঝতে পারছে না যে স্নাইপার কোন জায়গা থেকে তাদের উপরে শট নিয়েছে। এছাড়াও তার স্কুপও অনেকটা ঘোলা হয়ে আছে। কিন্তু এভাবে তো আর বসে বসে মৃত্যুর প্রহর গোনা সম্ভব না। তাছাড়াও স্নাইপার যদি দেখে ম্যাথিউস তার রাইফেলে হাত দিয়েছে তাহলে নির্ঘাত তার মাথা এফোর করে দেবে। তাই সে ম্যাথিউসকে একদম নিশ্চুপ থাকতে বলে আর নিজে সেই ভাঙা দেওয়ালের ইট সরিয়ে একটু ফাঁকা তৈরি করার চেষ্টা করতে থাকে, যাতে সেখানে স্কুপ রেখে সে সামনের দিকে দেখতে পারে। তবে ইট ছড়াতে গিয়ে সেই ভঙ্গুর দেওয়ালটার এক অংশের অনেকগুলো ইট তার হাতের উপরে এসে পড়লে তার হাত থেতলে যায়। এদিকে তার পায়ে গুলি লাগার কারণেও পা রক্তে একদম ভেসে যাচ্ছে। তবুও সে ইট সরিয়ে ফাঁকা জায়গা তৈরি করার পর সেখান থেকে সামনের দিকে চেয়ে থাকে। এর কিছুক্ষণ পর আইজ্যাক ম্যাথিউসকে আবারও ডাক দেয়, কিন্তু ম্যাথিউস এবার আর রেসপন্স করে না, অর্থাৎ সে এবার পুরোপুরি নিস্তেজ হয়ে পড়েছে। আইজ্যাকও বুঝে যায় যে ম্যাথিউস হয়তো তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে বাধ্য হয়েছে এই ভুতুড়ে ইরাকি স্নাইপারের কাছে। তাই সে তার আশা ছেড়ে দিয়ে নিজের আহত পায়ের দিকে মনোযোগ দেয়। কিন্তু এখন তার সবার আগে প্রয়োজন আটকে থাকা স্নাইপার বুলেটটি বের করা। তাই সে তার পা থেকে ছুরি দিয়ে বুলেট বের করতে গেলে প্রচন্ড আর্তনাদ করতে করতে আইজ্যাক কোনোভাবে ক্ষতস্থান থেকে বুলেট বের করতে সক্ষম হয়। তারপর তার সাথে থাকা তুলা আর ব্যান্ডেজ দিয়ে ক্ষতস্থানটিও সে ব্যান্ডেজ করে নেয়। আইজ্যাক এই দেওয়ালের আড়াল থেকে আর বেরোনোর সাহস পায় না, তাই সেখানেই পড়ে থেকে সে হাঁপাতে থাকে আর স্নাইপারের উপরে এক রাশ গালাগালি করতে থাকে। এভাবে আহত এবং ক্লান্ত আইজ্যাক সেই অবস্থাতে সেখানে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ তার ঘুম ভাঙে পাশে থাকা রেডিওর আওয়াজে। রেডিওতে তাকে বলা হয় ইউএসএ আর্মির বেস ক্যাম্প থেকে তার সাথে যোগাযোগ করা হচ্ছে। রেডিওতে কথা বলা ব্যক্তি পরিচয় দেয় যে তার নাম ক্যাপ্টেন আর্টিস সিমস। সিমস আইজ্যাকের কাছে তাদের রিপোর্ট জানতে চায়। আইজ্যাক জানায় তার সঙ্গী ম্যাথিউস আর তাকে একজন ইরাকি স্নাইপার শট ডাউন করে দিয়েছে। ম্যাথিউস মারা গেছে আর সে একটা দেওয়ালের পিছনে কোনো রকম ব্যাকআপ নিয়ে আছে। তাই আইজ্যাক ক্যাপ্টেন সিমসকে ভারী অস্ত্রশস্ত্র সহ এক দল সৈন্য পাঠাতে বলে তাকে রেস্কিউ করার জন্য। কিন্তু ক্যাপ্টেন সৈনিক পাঠানোর আগে তার কাছে সাহায্যের জন্য মেডিকেল ডক্টর পাঠাতে চায়। এরপর ক্যাপ্টেন আইজ্যাককে তার এক্স্যাক্ট লোকেশন জানানোর জন্য একটি ইমার্জেন্সি ফায়ার করতে বলে। এই কথা শুনে আইজ্যাক ভেবে বসে, আরে ক্যাপ্টেন বলে কি? মেরিন স্কুলে ট্রেনিং নেওয়ার সময় তাদের বলা হয়েছিল যে এমন কোনো পরিস্থিতি হলে যেন কোনোভাবেই তারা ফায়ারিং না করে, কারণ ফায়ারিং করলে স্নাইপার তাদের এক্স্যাক্ট লোকেশন জেনে যাবে। তাও ক্যাপ্টেন তাকে বারবার এটাই করার জন্য পিড়াপিড়ি করতে থাকলে সে ফায়ারিং করার জন্য প্রস্তুতি নেয়। সে তার পিস্তল দিয়ে ফায়ারিং করতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে থমকে যায়। ওদিকে রেডিওতে ক্যাপ্টেন সিমসের গলা শুনে এবার তার একটু সন্দেহ হয়। সিমসের ইংরেজি বলার ভাষাটা তার কাছে কেমন যেন আমেরিকান মনে হচ্ছে না। তাই আইজ্যাক সেই ক্যাপ্টেনকে বলে, তোমার গলা শুনে তো আমার আমেরিকান মনে হচ্ছে না, সত্যি করে বলো তুমি আসলে কে? হঠাৎ ক্যাপ্টেন তার গলা সুর পাল্টে ফেলে আর বলে, আমি এতক্ষণ তোমারই মতো লুকিয়েছিলাম, যেমনটা তুমি লুকিয়ে আছো সেই ভাঙা দেওয়ালের পিছনে। এর মানে হলো এতক্ষণ ক্যাপ্টেন সেজে ইরাকের সবচেয়ে ভয়ানক স্নাইপার জুবা তার সাথে কথা বলছিল। মানে জুবা এক মারাত্মক ট্রিক্স করে তার লোকেশন জেনে নিয়ে তাকে উপরে পাঠিয়ে দিতে চেয়েছিল। কিন্তু এবার সে বলতে থাকে, আমি চাইলে তোমাকে আগে শেষ করতে পারতাম, কিন্তু ভাবলাম না, তোমার সাথে একটু গল্প করি, তাই আসো আমরা পরিচিত হই আর তোমার গল্প শুনি। জুবার এই কৌশল ধরে ফেলার পর আইজ্যাক আবারও বেস ক্যাম্পে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে, কিন্তু বারবার সে ব্যর্থ হয়। এবার জুবা তাকে বলে ম্যাথিউস মারা না গেলেও সে এখনো তার টার্গেটে আছে, আর জুবা চাইলে এক শটেই তার মাথা ঝাঁঝরা করে দিতে পারে। তাই এখন আইজ্যাককে জুবার সাথে গল্প করতেই হবে, অন্যথায় সে তার গল্প বলতে না চাইলে তাকে শেষ করে দেওয়া হবে। জুবা বলতে থাকে, আমি তোমার কাছে কোনো মিলিটারি ইনফরমেশন নেব না, আমি শুধু তোমার সাথে পরিচিত হতে চাই, তোমার পরিবার আর বন্ধুদের সম্পর্কে জানতে চাই। সে এও জানায় যে সে কোনো আর্মির যোদ্ধা নয়, বরং সে কেবলই একজন সাধারণ ইরাকি সিভিলিয়ান। আইজ্যাক প্রথমে জুবার সাথে কথা বলতে রাজি হয় না, কিন্তু জুবা তাকে বারবার ম্যাথিউসের মাথায় শুট করার ভয় দেখাতে থাকলে সে ইনিয়ে বিনিয়ে কথা বলতে থাকে। আইজ্যাক কথার ফাঁকে দেওয়ালের মধ্যে রাখা স্কুপ দিয়ে জুবার লোকেশন জানার চেষ্টা করে, কিন্তু সে কোথাও কাউকে দেখতে পায় না। রেডিওতে কথা বলার সময় আইজ্যাক বারবার জুবার ব্যাকগ্রাউন্ডে লোহার শব্দ পাচ্ছিল। সেই শব্দ অনুসরণ করে আইজ্যাক সামনে থাকা ক্রেন আর কন্টেনারের আড়ালে জুবাকে খুঁজতে শুরু করে, কিন্তু কাউকে না দেখে আইজ্যাক দেওয়ালের এক পাশে সরে এসে সেদিক দিয়ে উকি দেওয়ার কথা ভাবে, কিন্তু জুবা সেই দিক দিয়ে শট নিতে পারে বিধায় সে আবারও দেওয়ালে হেলান দিয়ে বসে পড়ে। ওদিকে জুবা আইজ্যাককে বারবার তার ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞাসা করেই যাচ্ছে,
জুবা এবার আইজ্যাককে তার বন্ধু ডিনের ব্যাপারে জিজ্ঞাসা করে। এই কথা শুনে আইজ্যাক অনেক অবাক হয়ে যায় আর ভাবে জুবা ডিনের ব্যাপারে কিভাবে জানলো। জুবা তাকে বলে সে আইজ্যাকের কাছে থাকা ডিনের ভাঙা স্কোপটা দেখেছে আর তার ধারণা ডিন নামক কোনো এক লোকের সাথে আইজ্যাকের অনেক ক্লোজ সম্পর্ক আছে, তা না হলে সে তার ভাঙা স্কোপ নিয়ে কেন ঘুরবে। আইজ্যাক বারবার জুবাকে জিজ্ঞেস করতে থাকে যে সে ডিনের কথা কিভাবে জেনেছে, কিন্তু জুবা তার জবাব না দিয়ে আইজ্যাককে উপহাস করতে থাকে। একদিকে রক্তক্ষরণ ও মরুভূমির তপ্ত রোদে আইজ্যাকের গলা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, তাই সে পানি খাওয়ার জন্য বোতল হাতে নিতে দেখে যে সেটায় গুলি লেগে সব পানি বেরিয়ে গেছে। সেই সময় জুবা তাকে এমন একটা কথা বলে যেটা শুনে আইজ্যাকের মনে একদম ভয় ধরে যায়। জুবা জানায় সে ইচ্ছা করে তার ওয়াটার বোতল ও রেডিওতে শট নিয়েছে যাতে সে বেজের সাথে যোগাযোগ করতে না পারে আর পানির অভাবে ধীরে ধীরে মরতে বসে। শুধু তাই নয়, সে চাইলে তখনই আইজ্যাকের মাথায় হেডশট দিতে পারত, কিন্তু ধীরে ধীরে মারবে বলে সে তার পায়ের পপলেটিয়াল ভেইনে শুট করেছে, যার ফলে সে যতই ব্যান্ডেজ বাঁধুক না কেন রক্ত পড়া বন্ধ হবে না। এই সব শুনে আইজ্যাকের যেন বিশ্বাসই হচ্ছিল না, কারণ 1.5 কিলোমিটার দূর থেকে একজন স্নাইপার কিভাবে এত অ্যাকুরেট শট নিতে পারে। মানে বুঝতেই পারছো ইরাকি স্নাইপার জুবা কি মারাত্মক লেভেলের শার্প শুটার ছিল। জুবা আসলে আইজ্যাককে মানসিকভাবে পুরোপুরি ট্রমায় ফেলে দিয়েছে। আইজ্যাকও এটা ভেবেই পাচ্ছে না যে জুবা তাকে কিভাবে দেখতে পাচ্ছে আর তার সম্পর্কে সবকিছু বলে দিচ্ছে। এরপর আইজ্যাক রেগে গিয়ে তার রাইফেল তুলে নেয়, কিন্তু সেটা করেই বা লাভ কি, সে তো জানে না যে জুবা কোথায় লুকিয়ে আছে। তাই সে রাগ করে রাইফেলের বাট দিয়ে মাটিতে আঘাত করতে থাকে। জুবা আইজ্যাককে বলে, তুমি আজ যে দেওয়ালের পিছনে লুকিয়ে আছো সেটা একটা স্কুল ছিল। তোমরা আমেরিকানরা পুরো আমেরিকাকেই এমনভাবে ধ্বংস করেছো যে যেখান থেকে একটা স্কুল পর্যন্ত রেহাই পায়নি। কিন্তু দেখো আজ তোমারই ভাগ্য এই স্কুলের দেওয়ালের মধ্যে ঝুলে আছে। এই সব শুনে আইজ্যাক বলে তারা শুধুমাত্র এখানে টেরোরিস্টদের হাত থেকে ইরাককে মুক্ত করতে এসেছে। মানে বোঝো কি ধরনের ঢপের কীর্তন। কথা বলার ফাঁকে ফাঁকে আইজ্যাক আবারও দেওয়ালের ফাঁকে রাখা স্কুপ দিয়ে জুবাকে খুঁজতে থাকে। তার ধারণা হয়ে যায় যে দূরে রাখা ক্রেন আর কন্টেনারের মাঝে আবর্জনার স্তূপটাতেই জুবা লুকিয়ে আছে। আইজ্যাক এবার জুবাকে বলতে থাকে, আমি জানি তুমি জুবা, তুমি সেই মৃত্যুর দূত যে এখনো পর্যন্ত বহু আমেরিকানকে হত্যা করেছো। জুবা তখন তাকে বলে, আমি কেবলই একজন সাধারণ ইরাকি নাগরিক। এদিকে ডিহাইড্রেশন আর ব্লিডিং এর কারণে আইজ্যাক ধীরে ধীরে অনেকটাই দুর্বল হয়ে পড়ে, তাই এক সময় তার মুখ দিয়েও আওয়াজ বের হওয়া বন্ধ হতে থাকে। কিন্তু জুবা তাকে বারবার তার বন্ধু ডিনের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকলে সে আবারও কথা বলা শুরু করে। এবার আইজ্যাক জুবাকে বলে সে আর ডিন ছোটবেলায় একে অপরের সাথে একই স্কুলে পড়েছে আর এর বেশি কিছুই সে আর জুবাকে বলতে চায় না। এবার জুবা বলতে থাকে, আমি তোমাকে মারার পর তোমার মুখের চামড়া খুলে নেব, এরপর তোমার জিহ্বা তোমার বুকের সাথে বেঁধে দিয়ে রাখবো, যাতে করে আমেরিকানরা এই অবস্থা দেখে ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়। আইজ্যাক জুবার এই কথাগুলো শুনে আরো রেগে যায় এবং গালাগালি করতে থাকে। কথা বলতে বলতে আইজ্যাক জুবার লোকেশন জানার জন্য নতুন এক বুদ্ধি ভাবে। সে তার রাইফেলে নিজের জ্যাকেট পেঁচিয়ে রাইফেলের মাথায় হেলমেট রেখে দেওয়ালের দিকে তুলে ধরে, যাতে জুবা সেই হেলমেটটাকে মানুষ ভেবে শুট করে বসে। সে ঠিকই বুঝে যায় যে এটা স্রেফ একটা চাল, আর তাই সে কোনো ফায়ারিং না করে ঠায় বসে থাকে আর এরপর হেসেই উড়িয়ে দেয় এমন কাণ্ড দেখে। ইতিমধ্যে অনেকক্ষণ পার হয়ে গেছে আর আইজ্যাকও মরুভূমির গরমে একদম এনার্জি লেস হয়ে পড়ছে। এছাড়াও তার কাছে থাকা সব পানি শেষ হয়ে যাওয়ার কারণে তার প্রচণ্ড পিপাসা বেড়েছে। এর পাশাপাশি অনেকক্ষণ ধরে কিছু না খাওয়ার কারণে তার ক্ষুধাও লেগে গেছে অনেক। এত কিছুর মধ্যে দিয়েও হঠাৎ সেই মরুভূমিতে আবারও তীব্র বালুঝড় শুরু হয়ে যায়। তাই আইজ্যাক বাধ্য হয়ে কোনোভাবে তার এক পায়ের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে লাফিয়ে লাফিয়ে দেওয়ালের এক পাশে চলে যায়। সেখান দিয়ে সে উঁকি মেরে দেখতে পায় যে দূরে একটা বক্সের আড়ালে একটা ডেড বডি পড়ে আছে। আইজ্যাক লাফিয়ে লাফিয়ে সেই দিকে যেতে থাকলে জুবা তার টেলিস্কোপ দিয়ে আইজ্যাককে দেখতে পায়, কিন্তু সে এবার আইজ্যাকের উপরে শট নেয় না। আইজ্যাক ডেড বডির কাছে গিয়ে সেই লোকটার ব্যাগ নিয়ে আবারও খোঁড়াতে খোঁড়াতে দেওয়ালের দিকে এগিয়ে যায়। এবার জুবা আইজ্যাককে লক্ষ্য করে একটি ফায়ার করে, যদিও সেই গুলি আইজ্যাকের গায়ে না গিয়ে পাশের দেওয়ালে লাগে। আইজ্যাক কোনোভাবে দেওয়ালের আড়ালে চলে আসার পর জুবা আবারও দেওয়ালের দিকে কয়েকটা ফায়ার করে বসে
আর এই ফায়ারিং এর কারণে দেওয়ালের অনেকগুলো ইট খুলে পড়তে থাকে। আইজ্যাক দেওয়ালের ওই পাশ থেকে নিয়ে আসা ব্যাগ খুলে পানির বোতল খুঁজে পায়। সেই বোতলে থাকা সমস্ত পানি সে ঝকঝক করে খেয়ে নেয়। এরপর ব্যাগ থেকে পাওয়া একটি কেকও সে খেতে শুরু করে। ওদিকে তার সাথে থাকা রেডিওতে জুবা আবারও কথা বলতে শুরু করে। জুবা বলতে থাকে, আমি চাইলেই তোমাকে সহজে মারতে পারতাম, কিন্তু আমি সহজে তোমাকে মারতে চাইনি। তোমার সাথে কথা বলতে আমার ভীষণ মজা লাগছে, আর আমি আরও কিছুক্ষণ তোমার সাথে কথা চালিয়ে যেতে চাই। আইজ্যাক জুবাকে মনে মনে গালি দিতে দিতে তার স্কুপ দিয়ে আবারও জুবাকে দেখার চেষ্টা করে, কিন্তু দেওয়ালে জুবা যে ফায়ারগুলো করেছিল তার আঘাতে সেই স্কুপটাও পুরোপুরি ভেঙে গেছে। ভাঙা স্কুপ দিয়েই আইজ্যাক সামনের দিকে দেখার চেষ্টা করে, কিন্তু কাউকেই সে সেখানে দেখতে পায় না। জুবা তার সাথে আবারও রেডিওতে কথা বলা শুরু করে। জুবা আইজ্যাককে বলে সে বাগদাদের একজন স্কুল টিচার ছিল, কিন্তু তার স্কুল আমেরিকানরা বোম মেরে উড়িয়ে দিয়েছে। তার হাতে এখনো বোমার স্প্লিন্টার আছে, যেটা তাকে আমেরিকানদের নৃশংসতার কথা মনে করিয়ে দেয়। জুবা এও বলে যে সে ইংরেজি সাহিত্য নিয়ে অনেক পড়াশোনাও করেছে। ইংরেজ আর আমেরিকান কবিদের তার অনেক কবিতায় মুখস্থ। এটা বলার পর জুবা হঠাৎ ইংরেজি কবি এডগার অ্যালান পোর একটি কবিতা বলতে শুরু করে। আইজ্যাক হঠাৎ খেয়াল করে তার রেডিও ট্রান্সমিটারে জুবার কথাগুলো কেমন যেন থেমে থেমে আসছে। এর মানে আশেপাশে অন্য কোনো রেডিওতে সেই সিগন্যালও ট্রান্সমিট হচ্ছে, তাই তার রেডিওর কথাগুলো ঠিকমতো আসছে না। আইজ্যাক বুঝতে পারে দূরে পড়ে থাকা ম্যাথিউজের হয়তো জ্ঞান ফিরে এসেছে। তার মানে ম্যাথিউজ এতক্ষণে গুলি খেয়ে না মারা গেলেও অজ্ঞান হয়েছিল। ম্যাথিউজ তার রেডিও চালু করার কারণেই হয়তো ম্যাথিউজের রেডিওতে জুবার কথাগুলো ট্রান্সমিট হচ্ছে। আইজ্যাক উঠে তার রেডিও অফ করে দেওয়ালের ফাঁক দিয়ে ম্যাথিউজকে ডাকতে থাকে। জুবা আইজ্যাকের গলা শুনতে পায় না, কারণ সে সেখান থেকে প্রায় ১৫০০ মিটার দূরে আছে। আইজ্যাক চিৎকার করে ম্যাথিউসকে জানায় স্নাইপার জুবা দূর থেকে তার উপরে নজর রেখেছে। সে ম্যাথিউসকে বলে এখান থেকে তার স্কুপ দিয়ে পরিষ্কারভাবে আবর্জনার স্তূপ দেখা যাচ্ছে না, কিন্তু ম্যাথিউজের স্নাইপার স্কুপ দিয়ে সে সেখান থেকে জুবাকে দেখতে পারে। ম্যাথিউজও আইজ্যাকের কথা শুনতে পেয়ে তার পাশে পড়ে থাকা স্নাইপার রাইফেলটি ধীরে ধীরে নিতে থাকে। অন্যদিকে আইজ্যাক জুবার সাথে রেডিওতে কথা বলতে বলতে তাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে। সেই সাথে সাথে সে তার রাইফেল দিয়ে ফাঁকা ফায়ারিং করেও তাকে ভূগোল পড়ানোর চেষ্টা করে, কিন্তু জুবা হঠাৎ তাকে বলে বসে যে আইজ্যাক আর ম্যাথিউজের গল্প এখানেই শেষ, আর সে এখনই ম্যাথিউসকে শুট করবে। আইজ্যাক ভয় পেয়ে গিয়ে চিৎকার করে ম্যাথিউসকে নড়াচড়া করতে নিষেধ করে, কিন্তু ম্যাথিউস ততক্ষণ উঠে তার রাইফেলটিকে সেট করে ফেলেছে। এবার পজিশন নিয়ে ম্যাথিউস তার রাইফেল থেকে সেই আবর্জনা স্তূপকে লক্ষ্য করে কয়েক রাউন্ড ফায়ার করে, কিন্তু এর কোনোটাই আড়ালে বসে থাকা জুবার গায়ে লাগতে পারে না। আসলে এত দূর থেকে ম্যাথিউজের ক্ষমতা নেই যে সে কোনো স্নাইপারকে ডাউন করতে পারবে। তবে ম্যাথিউজের ফায়ারিং দেখে এবার জুবার শান্ত থাকে না, তাই সে এত দূর থেকেই এক হেডশট নিয়ে ম্যাথিউজের কেচ্ছা সেখানেই খতম করে দেয়। দূর থেকে সেটা দেখে আইজ্যাকের মন একদমই ভেঙে যায়, আর সে কাঁদতে কাঁদতে জুবাকে গালাগালি করতে থাকে। একজন মানুষকে কতটা পেইন আর যন্ত্রণা দিয়ে যে মারা যায় সেটা জুবা হারে হারে আইজ্যাককে দেখিয়ে দিয়েছে। এবার আইজ্যাক কাঁদতে কাঁদতে রেডিওতে বলতে থাকে আমি বাড়ি ফিরে যেতে চাই। তখন জুবা তাকে বলে তুমি চাইলেই বাড়িতে যেতে পারো, কিন্তু আইজ্যাক বলে এখান থেকে বের হলেই তো তুমি আমাকে শুট করে দেবে। জুবা উত্তরে দেয় আসলে আমি তোমাকে যেতে দিলেও তোমরা আমেরিকানরা আসলে বাড়ি ফিরতে চাও না, নাহলে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেও কেন তোমরা এখানে পড়ে আছো। আইজ্যাক তখন কাঁদতে কাঁদতে বলে সে তার বন্ধু ডিনের জন্যই এখানে আছে, কারণ একটা মিশনে ডিন আর সে একজন স্নাইপারকে মারতে গিয়ে ভুলে মিসফায়ার হওয়ায় আইজ্যাকের হাতেই ডিন মারা যায়। তাই ডিনের এই মৃত্যুর কারণে সে এখান থেকে নিজের ডিউটি শেষ না করে ফিরে যেতে পারবে না, আর এই কারণেই ডিনের মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী করে। ফলে সে নিজের রেসপন্সিবিলিটি থেকেই সেখানে থেকে যেতে চায়। আইজ্যাক এভাবে জুবার সাথে অনেক কথা বলতে থাকলেও এবার জুবার দিক থেকে কোনো রেসপন্সই আসে না। আইজ্যাক দূরে পড়ে থাকা রেডিওটাকে মেরামত করার চেষ্টা করে। এরপর সে হঠাৎই শুনতে পায় যে ইউএসএ আর্মির রেস্কিউ টিমের সাথে আইজ্যাক সে যে জুবা কথা বলছে। জুবা এখানে রেস্কিউ টিমের হেলিকপ্টার আসতে বলছে যাতে সে সেগুলোকে টেক ডাউন করতে পারে। আইজ্যাক রেডিওতে বারবার রেস্কিউ টিমকে অ্যালার্ট করার অনেক চেষ্টা করে, কিন্তু তার ভয়েস তাদের কাছে কোনোভাবেই পৌঁছায় না। আইজ্যাক এবার জুবার এই পুরো খেলাটাই বুঝে যায় আসলে এটা একটা চেইন ট্র্যাপ। জুবা প্রথমে কনস্ট্রাকশন ওয়ার্কারদের ভান করে এখানে ইউএসএ সিকিউরিটি ডেকেছিল,
তারপর সেই সিকিউরিটিদেরকে মেরে সে ভান করে ইউএসএ স্নাইপারদেরকে ডেকে পাঠিয়েছে। এবার সে ম্যাথিউসকে খতম করে আর্মি রেস্কিউ টিমকে ডেকে পাঠাচ্ছে। আর জুবা নিশ্চয়ই তাদের হেলিকপ্টারগুলোকেও এবার টার্গেট করবে। কিন্তু জুবার এই ভয়ানক প্ল্যান বানচাল করার জন্য আইজ্যাকের হাতে কিছুই করার নেই। তাই সে আবারও হতাশ ভঙ্গিতে ক্লান্ত অবস্থায় শুয়ে পড়ে। আইজ্যাক কতক্ষণ এমন অবস্থায় শুয়েছিল তা সে নিজেও জানে না। তার জ্ঞান ফেরে একটা কাকের কারণে, যেটা তার পায়ের ক্ষতস্থান ঠুকরে ঠুকরে খাচ্ছিল। এবার আইজ্যাক জুবার সাথে একটা ফাইনাল পাঙ্গা নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে একটা লাঠির মাথায় দড়ি বাঁধে আর দূরে পড়ে থাকা ম্যাথিউসের স্নাইপার রাইফেলটি টেনে আনতে থাকে। প্রথমবার সে ব্যর্থ হলেও দ্বিতীয়বার আইজ্যাক রাইফেলটাকে টেনে আনতে সক্ষম হয়। এরপর রাইফেলটাকে সে দেওয়ালের ফাঁকা জায়গায় নিয়ে সামনের দিকে ধীরে ধীরে ফোকাস করতে থাকে। তবে ঠিক সেই সময় আইজ্যাক তার মাথার উপরে হেলিকপ্টারের শব্দ শুনতে পায়, যেখানে তাকে উদ্ধারের জন্য মেডিক টিম উপস্থিত হয়েছিল। এখন তাকে যা করার তা খুব তাড়াতাড়ি করতে হবে। তাই সে হঠাৎই উঠে দাঁড়িয়ে প্রচন্ড শক্তিতে ভাঙা দেওয়ালটাকে ধাক্কা দিতে শুরু করে। অবশেষে দেওয়ালটা পুরো মাটিতে পড়ে গেলে চারিপাশে ধুলোয় ভরে যায়। আইজ্যাক সেই সুযোগ নিয়ে তার রাইফেলটি তাক করে সেই আবর্জনা স্তূপে শট নিয়ে বসে। আর সাথে সাথে উল্টো দিক থেকে জুবাও তার উপরে ফায়ারিং করে, কিন্তু সেগুলো আইজ্যাকের গায়ে লাগতে ব্যর্থ হয়। এবার আইজ্যাকও সেদিকে আরো একটা শট নিয়ে ফিরতি ফায়ারের জন্য ওয়েট করতে থাকে, কিন্তু জুবার দিক থেকে এবার আর কোনো ফায়ারিং করা হয় না। তাই আইজ্যাক এবার ভেবে নেয় সে হয়তো সফলভাবে জুবাকে মারতে সক্ষম হয়েছে। কিন্তু এভাবে কখনোই একটা কিল যে কনফার্ম হয়েছে সেটা বলা যায় না। কিন্তু এখন সব বাদ দিয়ে তাকে দ্রুত এই স্থান ত্যাগ করতে হবে। দেখতে দেখতে ইউএসএ আর্মির দুটো হেলিকপ্টার আইজ্যাকের কাছে ল্যান্ড করে। সেখান থেকে আর্মি সোলজাররা নেমে এসে আইজ্যাক এবং ম্যাথিউসের ডেড বডি স্ট্রেচারে তুলে নিয়ে হেলিকপ্টারে নিয়ে যায়। আইজ্যাককে তোলার সময় সে বারবার সোলজারদেরকে বলতে থাকে যে জুবা ওই ময়লা স্তূপের মধ্যে লুকিয়ে আছে, তোমরা প্লিজ সেখানে বোম্বিং করে তাকে উড়িয়ে দাও। কিন্তু সোলজাররা তার কথা না শুনে তাকে হেলিকপ্টারে তুলে তার মুখে অক্সিজেন লাগিয়ে দেয়। এরপর সেই হেলিকপ্টার মাটি থেকে যেই না একটু উপরে ওঠে, ঠিক সেই সময় হঠাৎ নিচ থেকে হেলিকপ্টারের উপরে গোলাগুলি শুরু হয়। তার মানে ঠিকই বুঝতে পারছো যে এই হামলা চালিয়েছে ইরাকের ভুতুরে স্নাইপার জুবা। আমেরিকান সোলজাররা ভেবেই পায় না যে কোন দিক থেকে তাদের উপরে শুট করা হচ্ছে। সেই সময় আইজ্যাক তার মুখের মাস্ক টেনে খুলে ফেলে আর চিৎকার করে বলতে থাকে যে জুবা তাদের উপরে শট করছে। কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গেছে। নিচ থেকে জুবা ফায়ারিং করতে করতে এবার সে দুটো হেলিকপ্টারকেই সোলজার সমেত ভূপাতিত করে দেয়। ভাইরে ভাই, জুবা কি জিনিস একবার চিন্তা করো। এর হাত থেকে আমেরিকানরা যেন কোনোভাবেই বাঁচার অধিকার রাখে না। মুভির একদম শেষ পর্যায়ে দেখা যায় ইরাকি সেই বীর স্নাইপার জুবা তার পজিশন থেকে ইউএসএ আর্মির লন্ডভন্ড হয়ে যাওয়া হেলিকপ্টার দুটো দেখছে। তবে এবার জুবা ঘটায় আর এক খতরনাক কাহিনী। সে এবার আমেরিকানদের রেডিও ট্র্যাপ করে আর তাদের মতন ভয়েস নিয়ে বলতে শুরু করে যে আমাদের হেলিকপ্টার ডাউন হয়ে গেছে, প্লিজ তোমরা আমাদেরকে উদ্ধার করো। তার মানে বুঝতে পারছো জুবার রক্তের নেশা এখনো শেষ হয়নি। আর এই নেশা ততদিন পর্যন্ত চলতে থাকে যতদিন আমেরিকানরা ইরাক ছেড়ে পালিয়ে না গিয়েছিল। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে ভুলো না, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। সবাই ভালো থাকো ও সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।